অল্প সময়ে বাংলাদেশকে অলআউট করে ভারতের বিশাল জয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কার্যক্রম সম্পূর্ণ স্থগিত, শুরু হওয়ার সময় অনিশ্চিত। জনগণের অর্থে সচিবের পিতার নামে হাসপাতাল নির্মাণ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি অমিত শাহের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি। আন্দোলনে আঘাতের পর কৃত্রিম পায়ে বাড়ির পথে প্রস্তুত তাঁরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত ও বাংলাদেশ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট হয়, ফলে ভারত ২৮০ রানে জয়ী হয়। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান করে। বাংলাদেশের ইনিংসে নাজমুল হোসেন ৮২ রান করেন, তবে লোয়ার অর্ডার দ্রুত আউট হওয়ায় দল বড় স্কোর করতে পারেনি। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচের ফলাফল নিশ্চিত করেন। সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৭৬ ও ২৮৭ ডিক্লে, বাংলাদেশ ১৪৯ ও ২৩৪। ফল: ভারত ২৮০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ রবিচন্দ্রন অশ্বিন। ভারত ২ ম্যাচে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ফেব্রুয়ারি থেকে বেশিরভাগ স্থানে বন্ধ রয়েছে। হাতিরঝিল এলাকাতেও অর্থসংকটে কাজ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ জানাচ্ছে, কাজ আবার কবে শুরু হবে তা অনিশ্চিত। প্রকল্পটির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এফডিই কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয়েছে এবং শেয়ার হস্তান্তরের দ্বন্দ্ব রয়েছে। বিবিএ সতর্ক করেছে যে বিলম্ব অগ্রহণযোগ্য এবং অগ্রগতি না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। আদালতের স্থিতাবস্থা খারিজ হওয়ার পরও কাজ শুরু না হওয়া সমস্যা সৃষ্টি করছে। প্রকল্পটির মোট ব্যয় ৮,৯৪০ কোটি টাকা এবং এটি ২০০৯ সালে নেওয়া হয়েছিল। ২০২০ সালে আনুষ্ঠানিক নির্মাণ শুরু হলেও প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয়। ১০ জন সাবেক সচিব নিজেদের মা-বাবার নামে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। এর মধ্যে সমাজকল্যাণ সচিব খায়রুল আলম শেখ তার বাবার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। তিনি সচিব হওয়ার পরই এনজিওর মাধ্যমে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন, যেখানে সরকারি অর্থের অংশ রয়েছে। যদিও হাসপাতালের জমির মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে এবং ফাউন্ডেশনকে আর্থিক সক্ষমতা প্রমাণ করতে বলা হয়েছে, কিন্তু তা এখনও জমা হয়নি। প্রকল্পে সরকারি অর্থের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, সচিবের বাবার নামে হাসপাতাল নির্মাণ করা রাষ্ট্রের অর্থের অপব্যবহার। অতীতে অনেক মন্ত্রী ও সচিব একইভাবে নিজেদের পরিবারের নামে প্রতিষ্ঠানের জন্য সরকারি অর্থ ব্যবহার করেছেন, যা নিয়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি নিয়েও প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে সচিবের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, এ ধরনের প্রকল্প বাতিল করতে হবে এবং সচিবকে জবাবদিহির আওতায় আনার দাবি তুলেছেন। ভারতের ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সাহেবগঞ্জে এক সমাবেশে তিনি বলেন, এই পরিবর্তনের মাধ্যমে দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে নতুন সরকার আনতে হবে। শাহ জানান, সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা কমছে এবং অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, যা সরকারগুলোর ভুল নীতির ফল। তিনি আদালতকে ধন্যবাদ জানান যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শাহ বর্তমান জোট সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হিসেবে অভিহিত করেন। ব্র্যাক বাংলাদেশের ঝাড়খণ্ডে আন্দোলনের সময় সহিংসতায় আহত ২৭ জনকে কৃত্রিম হাত বা পা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১৯ বছর বয়সী মোহাম্মদ আকাশ মিয়া, যিনি পুলিশ গুলিতে বাঁ পা হারান, এখন কৃত্রিম পায়ে হাঁটছেন এবং বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির প্রধান জানান, এই ২৭ জনের মধ্যে ২০ জনের পা এবং ৭ জনের হাত কেটে ফেলা হয়েছে।
আকাশের মতো আরও ৮ জন বর্তমানে ব্র্যাকের কেন্দ্রে ভর্তি রয়েছেন। আকাশ বলেন, দৌড়াতে পারব না, এটাই দুঃখ। তবে অন্য কাজ করতে পারব। রাজু মিয়া ৩০, যিনি অটোরিকশা চালাতেন, তিনিও গুলিবিদ্ধ হয়ে পা হারান এবং কৃত্রিম পায়ে দাঁড়িয়ে ভালো অনুভব করছেন। ব্র্যাক জানিয়েছে, কৃত্রিম পায়ের মূল্য ৩ থেকে ৮ লাখ টাকা এবং হাতের মূল্য ৩.৫ লাখ টাকা।